হ্যান্ডসাম চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না হ্যান্ডসাম গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। হে হ্যান্ডসাম চলেছে। চুপ! পুরুষালী কণ্ঠের ধমকে খানিকটা কেঁপে উঠল উৎসাহ। সে সাইকেলটা ব্রেক কষল তৎক্ষণাৎ, পর মুহূর্তে দাঁত কিরিয়ে বলল, আরে হ্যান্ডসাম, এরকম ধমকাও কেন? তোমার এই সুন্দর মুখে ধমক না, ভালোবাসার কথা মানাবে। উৎসার কথার মাঝেই শুভ্র বলে উঠল। আরেকটা বাজে কথা বললে তুলে একটা আছাড় মারবো, বলে দিলাম। উৎসাহ আবার দাঁত কেলিয়ে বলল, আচার মারার পরে যদি চুমু দাও তাহলে রাজি আছি। শুভ্র অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। বেশি দিন হয়নি চাকরিটা হয়েছে, এই তো 5 হয়েছে সবে। আর উৎসাহ সম্পর্কে তার প্রতিবেশী হয় না, তাদের মাঝে আর কিছু নেই। কিন্তু এই মেয়েটা সারাক্ষণ তাকে এভাবে ইফটিজিং করে বলতে গেলে, শুভ্র নেহাতি একটা ভদ্র ছেলে, তাই এমন কিছু বলে না। কিন্তু আজ তো এই মেয়ে সীমা ছাড়িয়ে গিয়েছে। সে যাচ্ছিল বাস স্ট্যান্ডের দিকে, আর এই মেয়েকে দেখো, এ কি আদেও কোনো মেয়ে? ব্যবহার তো পুরোই ছেলেদের মতো করে। পরনেও তার শার্ট আর জিন্স। কোন দিক দিয়ে মেয়ে এটা? ভুলবশত মেয়ে হয়েছে আসলে। শুভ্র সেসব ভাবনায় আর না গিয়ে বলল, তোমার বাবার কাছে নালিশ করতে বাধ্য করো না আমাকে। তুমি এইভাবে ইফটিজিং করো ছেলেদের? উৎসাহ সাইকেল থেকে নেমে শুভ্রর পাশে দাঁড়ালো, তারপর বলল, ছেলেদের কোথায় পেলে? হ্যাঁ, শুধু তোমাকেই করি। আই মিন এফটিজিং। না না, এফটিজিং হবে কেন? ভালোবাসা প্রকাশ করি আমি। কিচ্ছু বোঝো না তুমি। শুভ্র আর কিছু না বলে হাঁটতে লাগলো সামনের দিকে। এই মেয়ের সাথে কথা বলাই বৃথা। উৎসাহ সাইকেল ওখানে ফেরি শুভ্রর সাথে হাঁটতে লাগলো। শুভ্র তার দেখে কঠোর গলায় বলল, একদম আমার সাথে সাথে আসবে না, বলে দিচ্ছে। উৎসাহ একটু দাঁড়ালো। শুভ্র তা দেখে শান্তির শ্বাস ছাড়ল। কিন্তু হায়, এই মেয়ে দেখি পেছন পেছন আসছে আবার। শুভ্র দাঁড়ালো, তারপর বলল, হোয়াটস রং? কি হয়েছে? উৎসাহ এদিক ওদিক তাকিয়ে বলল। আমাকে বলছো? শুভ্রর হতাশার শ্বাস ফেলল। উৎসাহ বলল, তুমি না বললে সাথে সাথে যেন না যাই, তাই তো পেছন পেছন আসছি। শুভ্র মৃদু চেঁচিয়ে বলল। কেন আসছো? সেটি তো আজ করছে। সমস্যা কি তোমার? হ্যাঁ? উৎসাহ একটা গান ধরল হঠাৎ। গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। শুভ্র হাবার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল সে। উৎসাহ গেল পেছন পেছন। বাস একটু পরেই আসবে। আপাতত স্ট্যান্ডে 6-7 জন মানুষ রয়েছে। উৎসাহ প্রত্যেককে ভালো করে পরখ করছে। 2 জন মেয়ে রয়েছে এদের মধ্যে। তাদের মনে হয় 20 বার ওপর থেকে নিচ পরখ করা হয়ে গিয়েছে তার। একটা মেয়ে এবার বলেই বসলো, আপনি কি কিছু বলবেন আপু? সবাই এবার উৎসার দিকে তাকালো। শুভ্র অবশ্য তাকায়নি ঠিকই, কিন্তু কানটা এদিকেই দিয়ে রেখেছে। উৎসাহ বলল। আপনি কি ম্যারিড? মেয়েটা একটু থতমত খেলো এহেন প্রশ্নে, তারপর বলল। জি আপু, কেন বলুন তো? উৎসাহ একটা হাসি উপহার দিয়ে বলল। গুড, ভেরি গুড। মেয়েটা কিছুই বুঝলো না। উৎসাহ অপর মেয়েটাকে বলল। আপু, আপনি কি ম্যারিড? মেয়েটা ফোন স্ক্রল করতে করতে বলল। কেন, সিঙ্গেল থাকলে কি বিয়ে করবেন নাকি? সবাই চোখ বড় বড় করে ওই মেয়েটার দিকে তাকায়। মেয়েটা সেসব পাত্তা না দিয়ে বলল। সিঙ্গেল না, তবে আপনার জন্য হয়ে যেতে পারি। করবেন বিয়ে? সবাই কথাটা শোনার সাথে সাথে এক ঝটকায় মেয়েটার দিকে থেকে দূরে সরে গেল। মেয়েটা একই ভঙ্গিমাতে দাঁড়িয়ে আছে। উৎসাহ একটু রয়ে শোয়ে বলল। আপনি কি কারোর জন্য প্রেমিক, আবার কারোর জন্য প্রেমিকা? কথাটা শোনার সাথে সাথেই সবাই হাওয়া। উৎসাহ হকচকালো। আরে কোথায় গেল সব? সামনে তাকাতেই দেখে মেয়েটা তার একদম সামনে। উৎসাহ একটা শুকনো ঢোক গিরে বলল। দুঃখিত আপু, আমি ওরকম না। আমি তো। মেয়েটা উৎসার সামনে এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিল। উৎসাহ এবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও বলেই একটা দৌড় দিল। মেয়েটা পেছন থেকে বলে উঠল। ইউ আর সো হট সুইট হার্ট, প্রেমিকা হবে আমার? উৎসাহ দৌড়ে নিজের সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাপের জন্মে এই সিচুয়েশনে পড়েনি সে। বুকটা এখনও ধরফর করছে। ছি, মাফ করো আল্লাহ। কী ছিল ওইসব?
হারপিক দিয়ে গোসল করতে হবে বাসায় গিয়ে। আমার সাথে এসব হওয়া লাগে, থুর বাল। শহর তিমিরে ঢাকা, আকাশে রূপার থালার ন্যায় চাঁদটা আজ মিসিং। কালো মেঘেরা তাকে ঢেকে দিয়েছে। এই অবিচার সইতে না পেরে সে সূর্য মামার সাথে ইটিস পিটিস করতে চলে গিয়েছে মনে হয়। আচ্ছা, চাঁদ যদি মামা হয় তাহলে প্রেমিকরা তাদের প্রেমিকাকে কেন চাঁদের সাথে তুলনা করে? তার মানে কি ওদের প্রেমিকারা বেড়া, নাকি সকালের ওই মেয়েটার মতন? ধুর, মনে হয় চাঁদই বেরি। চাঁদের না কলঙ্ক আছে, সূর্য মামারও তো কলঙ্ক আছে। কি আশ্চর্য! তার মানে সূর্য মামার বউ এই চাঁদ? কি সাংঘাতিক! উৎসাহ এটা কিভাবে ধরে ফেলল? তার মাথায় যে এত বুদ্ধি সেটা আজ বুঝল সে। বিজ্ঞানী উৎসাহ আকাশের দিকে তাকিয়ে একা একাই হাসতে লাগলো। হঠাৎ তার নজর পড়ল পড়ার টেবিলের দিকে। খেয়েছে রে, সে তো পড়তে বসেছিল। কালকে থেকে পড়ব বলতে বলতে এইচএসসি পরীক্ষায় এসে পড়েছে। উৎসাহ পড়ার টেবিলের সাথে জানালাটা দিয়ে উকি দিল। এখান থেকে সরাসরি শুভ্রর বেডরুম দেখা যায়, কিন্তু ওই বলদ লোকটা পর্দা দিয়ে রেখেছে, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। উৎসাহ বিরক্তিতে চসূচক শব্দ করল। হঠাৎ নিচতলা থেকে পরিচিত স্বর শুনতে পেল সে। দৌড়ে গেল দেখার জন্য। উপরে উকি দিতেই দেখতে পেল সেই চিরচেনা মুখ। হায় হায়, শুভ্র এসেছে। সত্যি কি বিচার দিতে এসেছে নাকি? হাসি হাসি মুখটা ভয়ে ঢাকা পড়ল তৎক্ষণাৎ। উৎসাহ দৌড়ে নিচে নামল। উৎসার বাবা উৎপল আহমেদ বললেন, আরে ধীরে ধীরে নামো মামুনি। একমাত্র মেয়ে বলে বাবা মায়ের যথেষ্ট আদরের সে। উৎসাহ মেকি হাসল, শুভ্র একবারও তাকায়নি তার দিকে। উৎসাহ মুখ ভেঙচি কাটল তা দেখে। উৎপল আহমেদ বললেন, একটু ভেবে দেখো বাবা, মেয়েটার ভবিষ্যতের কথা, এটা তুমিই পারবে আমি জানি। উৎসাহ রান্নাঘরে তার মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু কথাটা শোনার সাথে সাথে তার পদযুগল থেমে গেল। তার ভবিষ্যতের কথা মানে? তার বাবা কি তবে শুভ্রর সাথে তার বিয়ে ঠিক করছে? আয় হায়, এ তো দেখি মেঘ না চাইতেই জল। উৎসার খুশিতে চোখ দিয়ে পানি চলে এলো। মনে হলো একটা লুঙ্গি ডান্স দিলে মন্দ হয় না। তার বাবা কত ভালো। মনে মনে সে শতবার তার বাবাকে ধন্যবাদ বলল। আচ্ছা, সত্যি কি বিয়ে? আমি আপনার জুতো পরিষ্কার করে দেব, আপনার বাড়ির ফ্লোর মুছে দেব। যদি বলেন তাহলে চাকরি ছেড়ে ভিক্ষা করা শুরু করব। তাও এই মেয়েকে আমি বলাতে পারবো না আঙ্কেল। আফসোস, কথাগুলো গলায় আটকে গেল শুভ্রর। মুখ ফুটে আর বলতে পারল না। উৎপল আহমেদ বললেন, দেখো বাবা, সামনেই মেয়েটার এসএসসি পরীক্ষা, কোনো ভালো টিচারও পাচ্ছি না। এর আগে যতগুলো টিচার এসেছিল তাদের কারোরই পড়াই নাকি ও বোঝে না। তুমি তো স্টুডেন্ট লাইফে ভালো একজন স্টুডেন্ট ছিলে, এখন আবার এত বড় কোম্পানিতে জবও করো। একটু দেখো না বাবা প্লিজ। উৎসার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছে। এটা কোনো কথা? সে কি ভেবেছিল আর তার বাবা কি বলল? ধুর! শুভ্র গলা খাকারি দিয়ে বলল, আসলে আঙ্কেল, আমার এখন হাতে তেমন সময় থাকে না। আপনি ওকে কোনো ভালো টিউটর দেখে। না বাবা, দেখো আমি জানি তোমার সময় নেই, কিন্তু তাও একটু দেখো না প্লিজ, অনুরোধ করেছি। উৎসা মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে, তবে চোখ কান এদিকেই দিয়ে রেখেছে সে। শুভ্র পড়ালে মন্দ হয় না, পটানোর একটা ভালো সুযোগ হাতে থাকবে। এদিকে শুভ্র পড়েছে বিপাকে। শুভ্র বলল, আঙ্কেল, আমি সত্যিই দুঃখিত। আপনি যদি আমাকে বলতেন যে একটা নবজাতক শিশুকে দিয়ে ইংরেজি বলাতে, আমি সেটাও করতাম, কিন্তু উৎসাহকে পড়ানো একদমই সম্ভব নয়। উৎপল আহমেদ হক চকালেন। এ কেমন কথা? তিনি বললেন, এইটা কি বললে বাবা? আমরা ওমন ফুলের মতো মেয়েটাকে পড়ানোর অসম্ভব কেন হবে? উৎপল আহমেদের কথা শুনে শুভ্র মনে মনে বলল, ফুল না আঙ্কেল, বলুন ফুলের কাঁটা। যার সাথেই থাকে তাকে বিদায় দেয়। আপনার কাছে আপনার মেয়ে গোলাপ হলেও আমার কাছেও গোলাপ ফুলের কাঁটা। যতক্ষণ সাথে থাকে বিন্দাইতেই থাকে। মনের কথা মনেই কবর দিল সে। বাহিরে বলল, আসলে আঙ্কেল, উৎসাহ অনেক ভালো স্টুডেন্ট, মানে আসলে আমার থেকেও। আর তাছাড়া আমি তো আর্টসের স্টুডেন্ট, ও তো কমার্সের। উৎপল আহমেদ অবাকের স্বরে বললেন, সেটা কি বাবা, তুমি না কমার্সের? কই না তো, আমি তো আর্টসের স্টুডেন্ট। উৎসাহ চায়ের ট্রে টেবিলে রাখলো, তারপর একটা কাপ শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, বললো একটা কথা, তুমি যে কমার্সের তা আমি জানি। তারপরেই ফিস ফিস করে বলল, তোমার সম্পর্কে A to Z সব জানি বেবি।
তুমি কোন ব্র্যান্ডের আন্ডারওয়্যার পরো সেটাও জানি। আর এটা তো কোন ছাড়। শুভ্র বুকে হাত দিয়ে খুক খুক করে কেসে ওঠে। উৎসা পিঠে হাত বুলিয়ে বলল, এটা শুনেই কাশি উঠে গেল। কয়টা আসে কোন কালারের সেটাও জানি। তোমাকে কিন্তু লালটাতে বেশি সুন্দর লাগে বেবি। শুভ্রর এবার কাশি বেড়ে গেল। এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি মেয়েকে একটু নজর নজর রাখবেন আঙ্কেল, আজকে আসে। আর অপেক্ষা করল না, সে দৌড়ে বেরিয়ে গেল। উৎসাহ হাসতে লাগলো তা দেখে। বড্ড লাজুক ছেলে, অথচ লজ্জা জিনিসটা মেয়েদের বেশি থাকে। এই ছেলের লজ্জা উৎসাহকে ভাঙতেই হবে যেভাবেই হোক। অদ্ভুত কাণ্ড, রাতে চাঁদ মিসিং আর সকালে সূর্য। এটা কোনো কথা? নির্ঘাত রাতে দুটোতে যাই হোক, উৎসার আবার এত ভাবার সময় নেই। উৎসাহ তড়িঘড়ি করে তৈরি হতে লাগলো। 10টা বাজেই তো শুভ্র বের হবে, তার সাথে সাথে যেতে হবে না? একদিন না যেতে পারলেই ভয় হয় তার, যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ পটিয়ে ফেলে। সিনেমার মতো যদি হোঁচট খেয়ে কোনো মেয়ে শুভ্রর করে এসে পরে লালালা করে পটিয়ে ফেলে, না না, এ হতে দিতে পারে না। উৎসাহ দ্রুত পায়ে বেরিয়ে গেল। উৎসার মা উর্মি বেগম পেছন থেকে ডেকেও কাজ হলো না। শুভ্র সবে মাত্র বাসা থেকে বের হয়েছে, সামনে তাকাতেই ভরকে গেল। উৎসাহ একদম সামনে দাঁড়িয়ে। শুভ্র এক কদম পিছিয়ে বলল, কি সমস্যা? উৎসাহ দাঁত কেলিয়ে বলল। প্রেম করবে? শুভ্র থতমত খেল, তারপর কাট গলায় বলল। না, সরো সামনে থেকে। উৎসাহ সরে দাঁড়ালো। আজকে সাইকেল নেয়নি সে। শুভ্রর পেছন পেছন হাঁটতে লাগলো। শুভ্র তা খেয়াল করে বলল, এই, তুমি প্রতিদিন এমন পেছন পেছন আসো কেন বলো তো? তুমি না বললে সাথে সাথে যেন না যাই, তাই তো পেছন পেছন যাই। শুভ্রর রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হলো, তবুও রাগ কন্ট্রোল করে বলল। আমার সাথে আসো কেন? পড়াশোনা নেই তোমার? উৎসাহ হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, কি আর বলি বলো তো, ভালো কোনো টিচারই তো পাচ্ছি না। তুমি পড়াবে আমাকে, তাহলে পড়াশোনা নিয়ে পড়ে থাকবো, প্রমিস। শুভ্র ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে আবার হাঁটা ধরল। উৎসাহ পেছন পেছন যেতে লাগলো। শুভ্রর গায়ের রং শ্যামবর্ণের হলেও বড্ড আকর্ষণীয় লাগে তাকে। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হবে। এই যেমন এখন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, যে কিনা শুভ্রর দিকে হা করে তাকিয়ে রয়েছে। উৎসাহ তা দেখে চোখ বড় বড় করে ফেলল। তারপর সে বলল, ওই ওই, কে দেখিস এত? হ্যাঁ, এটা অলরেডি বুকড। আরেকবার তাকালে না, একদিক দিয়ে মারবো, আরেক দিক দিয়ে ধোয়া বের হবে। চল ফাট। মেয়ে বোকা বনে গেল। সে শুভ্রর দিকে তাকালো। শুভ্র একটু হেসে তার হাতে থাকা ব্যাগটা দিয়ে নিজের মুখ ঢেকে দৌড় লাগালো। উৎসাহ বলে উঠল, আরে জানেমান, আস্তে দৌড়াও, দিলি তো আমার জানেমনকে লজ্জা পাইয়ে। উৎসাহ দৌড় লাগালো পেছন পেছন। মেয়েটা এসব দেখে বলল, ये सब क्या है भाई? लड़का कौन है और लड़की कौन भाई? मारो, मुझे मारो यार, छी। মেয়েটা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে উৎসাহ যেভাবে দৌড়ে গিয়েছিল, পৌঁছেই ঠিক সেভাবে উল্টো দৌড় দিয়েছে। ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে এখানে। উৎসাহকে দেখেই মেয়েটা জোরে ডাক দিল। হে ডার্লিং, কোথায় যাও? উৎসাহ স্পিড বাড়িয়ে দিল দৌড়ের। শুভ্র তা দেখে হাসল, তারপর মেয়েটার পাশে দাঁড়িয়ে বলল। থ্যাঙ্কস। মেয়েটা মুচকি হেসে বলল, প্রয়োজন নেই, ফ্রেন্ড হিসেবে তোমাকে বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য। শুভ্র হাসল। মেয়েটা আর সে একই অফিসে কাজ করে। নাম তার জারা খাতুন। জারাকে উৎসার ব্যাপারে বলতেই সে বলেছিল যে সে হেল্প করবে। তাই তো গতকাল থেকে তার জন্য এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকে, যেখানে তার নিজস্ব গাড়ি আছে। যা খেল দেখিয়েছে, উৎসাহ আর আসবে না এভাবে। শুভ্র জারার সাথে টুকটাক কথা বলতে বলতে বাস এসে পড়ল। জারা আর শুভ্র উঠে পড়ল বাসে। সকালের দিকে বাসটা খালি থাকে। ওরা দুজন গিয়ে পাশাপাশি বসলো। জারা হঠাৎ বলল, আচ্ছা, মেয়েটা তো সুন্দর আছে যথেষ্ট, তাও এত আপত্তি কেন তোমার? শুভ্র অবাক হওয়ার স্বরে বলল, ওটা মেয়ে? আসলে তুমি কোন দিক দিয়ে মেয়ে মনে হয় ওকে? ড্রেসটাও ছেলেদের মতো পড়ে, আবার কেমন ইফটিজিং করে। জারা হো হো করে হেসে উঠল, তারপর বলল, তার মানে তোমার আমাকেও মেয়ে মনে হয় না, কারণ আমিও শার্ট প্যান্ট পরে আছে। শুভ্র তৎক্ষণাৎ বলে উঠল, আরে না, তেমনটা না। উৎসার কথা বলে স্টাইলটাও ছেলের মতো। তোমার সাথে কথা বললে তো মনে হয়েছে একটা মেয়ের সাথে কথা বলছে। আর ওটা
চুলগুলো ঘাড় পর্যন্ত ওর, তোমার তো পিঠ পর্যন্ত আছে। যারা জানালার বাহিরে দৃষ্টি রেখে বলল, সময় থাকতে মূল্য দিও। মেয়েটা দেখতে আচার আচরণ যেমনই হোক না কেন, তোমার জন্য পাগল। আচ্ছা শুভ, একটা মেয়ে অমন ঘাড় পর্যন্ত চুল, ছেলেদের মতন পোশাক পরলেই বুঝি সে অপছন্দের তালিকায় চলে যায়। তার মনটা কেন কেউ বোঝে না। আজকে যদি ওর কোমর পর্যন্ত চুল থাকতো, মেয়েদের ড্রেস পরতো, লাজুক স্বরে কথা বলতো, তাহলে এভাবে মানা করতে না নিশ্চয়ই। শুভ্র ভ্রু কুচকালো, তারপর বলল, ইমোশনাল করবে না একদম। আমার এসব নিয়ে প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে ও আমাকে ইফটিজিং করে। আচ্ছা তুমি দেখো, এখন যদি আমি ওকে এমন ইফটিজিং করতাম, তাহলে কেউ আমাকে অ্যাকসেপ্ট করতো? উল্টো গালে জুতা দিয়ে 2টা লাগিয়ে দিত। আমি নেহাতি ভদ্র মানুষ, তাই কিছু বলতে পারি না। যারা হাসলো, তারপর বলল, তুমি বড্ড লাজুক ছেলে। আই থিঙ্ক ওর তোমার জন্য পারফেক্ট। শুভ্র অসহায় স্বরে বলল। তুমিও? যারা এবার জোরেই হেসে বলল। কাকিমা টুকি। শিউলি বেগম চমকে উঠলেন হঠাৎ এহেন কথায়। ওরে মাগো! উৎসাহ খিলখিল করে হেসে ফেলল, তারপর বলল, দিন দুপুরে দরজা খুলে রেখেছো কেন? হ্যাঁ, যদি কোনো চোট্ট ঢুকে যেত। শিউলি বেগম হেসে বললেন। আমি জানতাম যে তুই আসবি, তাই আর লাগাইনি। শিউলি বেগম মাছ ধুতে ধুতে বললেন, তা কি খবর ওই দিকের? পটাতে পারলি? থুর, তোমার ছেলে তো পাত্তাই দেয় না। বড্ড লাজুক ছেলে, এত লজ্জা তো একটা মেয়েও পায় না। তুমি আর নাতি নাতনির আশা করো না গো, তোমার ছেলে যা লাজুক। শিউলি বেগম হেসে বললেন, এটা কোনো কথা বললি? তুই আছিস কি করতে? নাতি নাতনি আনার দায়িত্ব তোর। আমি তো ভাবছি এখন থেকেই কাঁথা সেলাই করা শুরু করে দেব। উৎসাহ হেসে ফেলল, তারপর বলল, তোমার ছেলেকে একটু বোঝাতে পারো না? আমি তার জন্য রোমান্টিক গান গাইলে সে বলে আমি নাকি তাকে ইফটিজিং করি। এটা কোনো কথা বলো? শিউলি বেগম বললেন, একদম বাপের মতো হয়েছে। ওর বাপও এই কথা বলতো। আমি কোনো রোমান্টিক কথা বললেই বলতো যে আমি নাকি তাকে ইফটিজিং করছি। জানিস আমাদের বাসর রাতে কি হয়েছিল? উৎসাহের সহিত বলল। এই না, জানি না তো, বলো বলো। শিউলি বেগম মুখ খুলতে যাবে তখনই কাশির শব্দ কানে ভেসে এলো। কবির ইয়ামিন গম্ভীর স্বরে বললেন, এক কাপ চা দাও। শিউলি বেগম দাঁত দিয়ে জিহ্বা কাটলেন। ইস রে, শুনে ফেলেছে বোধহয়। উৎসাহ কবির ইয়ামিনের উদ্দেশ্যে বলল, কেমন আছো আঙ্কেল? শরীর ভালো তো? পায়ের ব্যথা কমেছে? কবির ইয়ামিন মৃদু হেসে বললেন। হ্যাঁ মা, কমছে। তুমি কেমন আছো? উৎসাহ বলল। তোমার ছেলে আর ভালো থাকতে দিল কই? কবির ইয়ামিন কপাল কুঁচকালেন। শিউলি বেগম উৎসার পাশে দাঁড়িয়েছিল, তিনি উৎসার হাতে চিমটি কাটলেন। উৎসাহ মৃদু আর্তনাদ করে বলে উঠল, ওই মানে আর কি, আসলে আমার তো সামনে এইচএসসি পরীক্ষা। আমি এখনও ভালো টিচার পাইনি। তোমার ছেলেকে পড়ানোর জন্য বলার পরও মানা করে দিয়েছে। এখন আমার পরীক্ষাও তো খারাপ হবে, তাই না? তাই বললাম, ভালো আর থাকতে দিল কই? কবির ইয়ামিন বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। আমার পরিচিত আছে একজন, আমার বন্ধুর ছেলে, ভীষণ ভালো পড়ায় শুনেছি। কথা বলবো নাকি? উৎসাহ হতাশার শ্বাস ছেড়ে বলল, দেখো কথা বলে, আমি উপর থেকে ঘুরে আসি কাকিমা। শিউলি বেগম আস্তে করে বললেন, গতকালকে তুই শুভ্রকে কি বলেছিলি রে? ছেলেটা আমার লজ্জায় কালকে দরজায় খুলেনি। চুমু টুমু দিয়েছিলি নাকি? উৎসাহ চোখ বড় বড় করে বলল, আজ বাদ কাল বিয়ে হলে এটা ওর শ্বশুর বাড়ি হবে। আর সে কিনা বলছে অবশ্য ঠিকই আছে। উৎসাহ বলল, তুমি বুঝলে কি করে যে লজ্জা পেয়েছে? ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আমাকে জিজ্ঞাসাও করেছিল যে তুই ওর রুমে গিয়েছিলি নাকি। আমি বলেছি না তো। কি বলেছিলি রে? উৎসাহ ঠোঁট চেপে হেসে বলল, তেমন কিছু না, শুধু বলেছিলাম যে তাকে লাল আন্ডারের সুন্দর লাগে। শিউলি বেগম বলে উঠলেন, তবে রে ফাজিল মেয়ে, আমার লাজুক ছেলেটাকে এসব বলেছিস? উৎসাহ দৌড়ে ওপরে চলে গেল। শিউলি বেগম হেসে ফেললেন। কবির ইয়ামিন বললেন, দৌড় দিল কেন ও? শিউলি বেগম হাসি আটকে বললেন, না তেমন কিছু না। তা আজকে ব্রেকফাস্টে কি খাবি? আন্ডারওয়্যার দিব। আচ্ছা দাও। এই কি বললে? কবির ইয়ামিন চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন। শিউলি বেগম নিজেও বেকুব বনে গিয়েছেন নিজের কথায়। কবির ইয়ামিনের দিকে তাকিয়ে মেকি হাসলেন। কবির ইয়ামিন মুখ ঘুরিয়ে বললেন, এখনো ভালো হলে না তুমি?
শিউলি বেগম নিজের ভাব বজায় রাখতে বললেন, তুমি যে ভালো চন্দ্রনাথ, আমিও যদি এমন ভালো হতাম তাহলে শুভ্র এখনো আকাশেই লটকে থাকতো, পৃথিবীতে আর আসতে হতো না। কবির ইয়ামিন খুব খুব করে কেসে উঠলেন। সেই বা কি করবে, তাদের বংশের সব পুরুষই এমন লাজুক স্বভাবের। শিউলি বেগম বললেন, এত কাশাকাশি না করে নিজের ছেলেটাকে বোঝাও, ওটাও তোমার মতো হচ্ছে। কবির ইয়ামিন আর কিছু বললেন না। হঠাৎ তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে শুভ্র প্রবেশ করলো। ভরকে গেলেন দুজনে। শিউলি বেগম বললেন, ও মা, তুই এই সময়ে বাসায় এলি যে? শুভ্র সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, একটা ইম্পর্ট্যান্ট ফাইল রেখে গিয়েছে। ও আচ্ছা, এই নে। শিউলি বেগম চিৎকারে শুভ্র থামল। মায়ের দিকে ফিরে তাকিয়ে বলল, কি না? শিউলি বেগম একটা শুকনো ঢোক কিনলেন। ওই ঘরে তো উৎসাহ আছে। পাগলটা কি করছে আল্লাহ জানে। শুভ্র গেলে তো না, ওকে আটকাতে হবে। শিউলি বেগম কিছু বলতে যাবেন, তখন খেয়াল করলেন যে শুভ্র নেই, অলরেডি চলে গিয়েছে। তার মানে তখনই ওপর থেকে দুজনের চিৎকার শোনা গেল। বাড়িটা মৃদু কেঁপে উঠল, যাকে বলে। শিউলি বেগম আস্তে করে বললেন, হয়ে গেল। বাহিরে টুপটাপ বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে দু একটা বজ্রপাতও পড়ছে। যেই মেয়ে কিনা একবার বজ্রপাতের শব্দ শুনলে 10 বার চিৎকার করে, আজ সেই মেয়ে ছাদে বসে আছে। বাহিরের দুনিয়া উল্টে গেলেও যেন সে পরোয়া করে না। আর পরোয়া করে করবেই বা কি? মান সম্মানরা আজকে তাকে টাটা বাই বাই চলে দিয়েছে। নিজের ওপর নিজেরই রাগ লাগছে এখন উৎসার। কেন যে তখন শুভ্র শার্টটা পরতে গেল? না পরতে যেত, আর না শুভ্র তাকে ওইভাবে দেখত। ইস, বিয়ের আগেই ওভাবে দেখে নিল। উৎসার এখন একটা গান গাইতে ইচ্ছে হলো, আজ আমি সব হারানো। উৎসাহ পরনের শার্টটার দিকে তাকালো। শুভ্রর শার্ট এটা পরতে গিয়েই যত ঝামেলা হলো। অবশ্য তার চেয়ে তো শুভ্রই বেশি লজ্জা পেয়েছে। উৎসাহ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দোলনা থেকে উঠে দাঁড়ালো সে। ছাদের একদম কর্নারে গিয়ে দাঁড়ালো। নিচে একটু ঝুঁকে উকি দিতে লাগলো। এটা এমনিতেই ছাদে আসলে করে সে। হঠাৎ কোথা থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, এই মেয়ে লিসেন, আমি কিছু দেখিনি, প্লিজ লাভ দিও না। উৎসাহ চমকে উঠল খানিকটা। পাশের ছাদে তাকাতেই দেখল শুভ্র দাঁড়িয়ে। কি আশ্চর্য, সে এতক্ষণ খেয়াল করেনি। কিন্তু শুভ্র এটা কি বলল? উৎসার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। উৎসাহ কাঁদো কাঁদো স্বরে বলল, না না না, আজ এই মুহূর্তে আমি নিজের জীবন দিয়ে দেব। এই মুখ আমি কাউকে দেখাতে চাই না, চাই না, চাই না। উৎসাহ দুই দিকে মাথা নাড়তে নাড়তে বলল। সে এক পা উঠাতে যাবে, তখন শুভ্র বলে উঠল, হে মেয়ে, নাটক করছো তুমি? হ্যাঁ, উৎসাহ বলে উঠল, ইয়ামিন সাহেব, প্রেমিকাবাজ হতে পারি, নাটকবাজ নই। শুভ্র কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে। উৎসাহ ওকে একবার ওপর থেকে নিজ পরখ করল। শুভ্র একটু অস্বস্তি বোধ করল। শুভ্রর পরনের সাদা শার্টটা ভিজে গায়ের সাথে লেপটে গিয়েছে। উৎসাহ দুষ্টু হেসে বলল, ইউ আর লুকিং সো হট বেবি। শুভ্র দাঁতের দাঁত চেপে বলে উঠল। অশ্লীল। তারপরই চলে যেতে উদ্যত হলে উৎসাহ বলে উঠল, এই যে হ্যান্ডসাম, সত্যি দেখনি তো কিছু? শুভ্রর হঠাৎ কি হলো আল্লাহ মালুম। ও বলে পেছন ঘুরে চেঁচিয়ে বলে উঠল, পেটের লালচে তিলটা একদম বিশ্রে দেখতে, আর বাকিগুলো নাই বা বললাম। উৎসাহ হা হয়ে গেল শুনে। শুভ্র নিজেও নিজের কথায় তাজ্জব বনে গেল। লজ্জায় ছেলেটার কান দিয়ে ধোয়া বের হচ্ছে, অথচ এমনটা হওয়ার কথা উৎসাহের সাথে। শুভ্র দ্রুত বেগে নেমে গেল ছাদ থেকে। অফিসে আর যাবে না আজকে, ইম্পর্টেন্ট মিটিংটা গেল আজকে। অবশ্য বস তাকে ভীষণ স্নেহ করে, তেমন কিছু বলবে না আশা করা যায়। কি বলে গেল এটা? আমার পেটের লাল তিল! আ! পাশের বাড়ি থেকে দুটো কাক উড়ে গেল এমন চিৎকারে। এদিকে শুভ্রর মরে যাওয়ার মতো লজ্জা লাগছে। আজকে তার দিনটাই ভালো না। কি দেখলো এটা তখন সে? আর ছাদেই বা তখন ওটা কি বলে এলো? শুভ্র ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে দিল। আয়নায় তাকালো একবার। কান দুটো আগুনের মতো গরম হয়ে গেছে। ফর্সা হলে নিশ্চয়ই লাল হয়ে যেত। ইস, তখন সবাই বুঝে যেত না সে লজ্জা পাচ্ছে। ভাগ্যিস সে শ্যাম বনের। বেশ কিছুদিন এভাবেই চলে গেল।
তবে আশ্চর্যজনক কথা হচ্ছে ওই ঘটনার পর শুভ্র জ্বরে ভুগছে, অথচ এমনটা হওয়ার কথা উৎসার সাথে। যদিও বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছে বলে শুভ্র ধামা চাপা দিয়েছে। ওই দিনের ঘটনা সম্পর্কে শুভ্রর বাবা মা জানে না। ওরা বলেছে যে আরশোলা দেখে দুজন চিৎকার করেছে। অবশ্য শিউলি বেগম বিশ্বাস করেনি তেমন একটা। এই কয়েকদিন উৎসাহ তেমন একটা আসেনি ওদের বাড়িতে। উৎসাহকে দেখলে যেন ওর জ্বর আরও বেড়ে যায় তাই। তবে খোঁজ নেয় ঠিকই, টেবিলের সাথে জানালাটা দিয়ে রোজ উকি দেয়। আজ এতগুলো দিন পর শুভ্র একটু সুস্থ বোধ করছে। ঠিক করলো আজকে অফিসে যাবে। বস ভালো বিধায় কিছু বলেনি, তবে বলতে কতক্ষণ। শুভ্র রেডি হয়ে নিল। শিউরি বেগম বারণ করলেও শুনল না। বের হতে উৎসাহ হাজির, হাত দিয়ে হাই দিল তাকে। শুভ্র গতকালকে অনেক রিসার্চ করেছে যে কিভাবে মেয়েদের সাথে দূরত্ব সৃষ্টি করতে হয় এই নিয়ে। তার গবেষণায় যেটা সে বুঝেছে সেটা হলো ইগনোর করা। ইগনোর করলেই দূরত্ব বাড়বে মেয়েদের, নাকি আবার কোমল হৃদয়। অবশ্য একে মেয়ে বলা ভুল, হাব ভাব সব ছেলেদের মতন। এখন ইগনোরই একমাত্র উপায়। শুভ্র আজ কোনো কথা না বলে হাঁটতে আরম্ভ করলো। এমন ভাব করলো যেন রাস্তায় শুধু সে একাই আছে। উৎসাহ পেছন পেছন আসতে আসতে বলল, আব্বে এই হ্যান্ডসাম, কথাটা তো শোনো। এত লজ্জা পাও কেন তুমি? শুভ্রা কোনো কথা বলল না। উৎসাহ কপাল কুঁচকালো, বোবা হয়ে গেল নাকি। পেছন থেকে ধরাম করে একটা কিল বসালো শুভ্রর পিঠে। শুভ্র আর্তনাদ করে উঠল। হতভম্ব হয়ে গেল সে। মারলি কেন? ইগনোর করছো কেন? তাদের পাশ দিয়ে তখন একটা কাপড় যাচ্ছিল। তখন মেয়েটা উৎসাহ আর শুভ্রকে দেখে বলে উঠল, দেখো, কিছু শিখলেও তো পারো। মেয়েটার সাথে থাকা ছেলেটা এবার ধরাম করে মেয়েটার পিঠে কিল বসিয়ে বলল, ওনার থেকেও ভালো পারি, দেখেছো? আমার থেকে বরং শেখা উচিত ওনার। উৎসাহ আর শুভ্র বোকার মতো তাকিয়ে রইল ওদের দিকে। ছেলেটা এত জোরে কিল দিয়েছে যে মেয়েটার চোখ থেকে অটোমেটিক পানি চলে এসেছে, কিন্তু রাগে তার শরীর জ্বলছে। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। ছেলেটা বলে উঠল, কি খুঁজছো? মেয়েটা হঠাৎ রাস্তার সাইডে পড়ে থাকা একটা বড় ইট তুলে নিল দুই হাতে। ছেলেটার চোখ বড় বড় করে ফেলল। আহাম্মকের বাচ্চা, আমি এটা বলেছিলাম তোকে। মেয়েটা কিল দেওয়ার পরেও ছেলেটা কিচ্ছু বলেনি, সেটার কথা বলেছিলাম। আর তুই কি করলি? আজকে তো তুই শেষ রে বাঙ্গির পোলা। ছেলেটা ও আরে আল্লাহ গো বলে দৌড় লাগালো। মেয়েটা জোরে বলে উঠল, ইয়া হাবিবি, কোথায় আর পালাবি? ইট নিয়ে ছেলেটার পেছনে দৌড় লাগালো সে। উৎসাহ আর শুভ্র একে অপরের দিকে তাকালো। এই প্রথম দুজন একসাথে জোরে হাসতে লাগলো। কি চিজ রে ভাই? শুভ্র হাসতে হাসতে বলল, আজকাল তো তাই ঘুমাতেও ভয় লাগে, যদি কোনো বিনোদন মিস হয়ে যায়। হ্যাঁ, একদম। শুভ্র হঠাৎ হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে ফেলল। উৎসাহ বলে উঠল, তোমাকে হাসলে কিন্তু জোস লাগে বেবি। শুভ্রর কান গরম হয়ে গেল। তার না মেয়েটাকে ইগনোর করার কথা, সে দেখি উল্টো হেসে হেসে কথা বলছে। শুভ্র সোজা হাঁটতে লাগলো। আবার উৎসাহ বলে উঠল, এভাবে হেসে হেসেও তো কথা বলতে পারো, এত লজ্জা পাও কেন তুমি? শুভ্র কিছু না বলেই হাঁটতে লাগলো। উৎসাহ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল, তারপর চেঁচিয়ে বলল, বুঝবে বুঝবে, এই উৎসার মর্ম একদিন বুঝবে তুমি। তবে সেদিন আমি এমন ইগনোর করব তোমাকে। শুভ্র বীর বীর করে বলল, কোনোদিন আর আসার নয় এটা। দরকার পড়লে চিরকুমার থাকবো, তাও এই মেয়েকে বিয়ে করব না। আকাশ আজ তারায় ঝলমল করছে। চাঁদটা আজ বেশ ভালো আলো দিচ্ছে, কিন্তু চাঁদের তো আলো নেই। সূর্য আর চাঁদকে কি বলা যায়? সোচা পারফেক্ট। সোচা কত সুন্দর আলো দিচ্ছে আজকে। কলজা ঠান্ডা হয়ে গেল উৎসার। ইস, কি সুন্দর নাম দিয়েছে সে। তার মাথায় এত বুদ্ধি কেন? উৎসাহ টেবিলে পড়ে থাকা বইগুলোর দিকে তাকালো। কি সুন্দর লাগছে বইগুলো। ওই যে একটা গান আছে না, আমার ধুলোবালি জমা বই, এই লাইনটা পারফেক্ট মিলেছে। উৎসাহ গান ধরলো হঠাৎ। আমার ধুলোবালি জমা বই, আমার ব্রেইনটা গেল কই, আমার ভাল লাগে না এই পড়ালেখা, আমার শুভ্র বেবি কই। জানালা দিয়ে শুভ্রার রুমের দিকে তাকাতে গিয়ে থমকে গেল সে। শুভ্র তাকিয়ে আছে তার দিকে। সে কি খুব জোরে গেয়ে ফেলেছে? উৎসাহ মেয়েকে হাসল। শুভ্র জানালা লাগিয়ে পর্দা দিয়ে দিল। উৎসাহ একটা মুখ ভেঙচি কাটল।
এ ঢং, কয়দিন পর তুই নিজের ঢাকঢোল বাজিয়ে নিয়ে যাবে এই উৎসাহকে। যা, চ্যালেঞ্জ করলাম। যত সব নির্লজ্জ মেয়ে, মিনিমাম লজ্জা শরমও নেই। পুরো এলাকাকে গান শোনাচ্ছে বলে মনে হচ্ছে। শুভ্র আয়নার দিকে তাকাতেই চমকে গেল। তার চেহারা কেমন যেন হয়ে গেছে, কেমন লাল লাল। শ্যামবর্ণকে টপকে করে লাল বেরিয়ে এসেছে লজ্জার কারণে। শুভ্র বিরক্ত লাগলো। এত লজ্জা কেন তার? দীর্ঘশ্বাস সারল সে। নিজের গিটারটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফ্লোরে বসে দেয়ালে হেলান দিল। ছাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কোনো একদিন নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে চন্দ্রবিলাস করব, সারা রাত জেগে গল্প করব, আর কিছুক্ষণ ছুটি। এই যে চাঁদ মামা, সেদিন এইভাবে আলো দিবে তো? চারটা কথা বলতে পারলে বোধহয় বলতো যে এখন তো মামা বলছিস, বিয়ের পর তো বউকে ঠিক আবার আমার তুলনা করবি। মামার সাথে বউকে তুলনা করতে শরম করে না তোদের? শুভ্র কি আর সেসব বুঝলো? সে গিটারের টুংটাং শব্দ তুলে গান ধরল। তবে তাই যদি হয়, করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, জলে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। শুভ্রর গানের গলা মারাত্মক। তার নিজেরও এই জিনিসটা বড্ড প্রিয়। কখনো কারো সামনে তেমন গাওয়া হয়ে ওঠে না তার, কারণ তার লজ্জা করে। রাতের আধারে গাইতেই ভালো লাগে তার। চারদিক কেমন অন্ধকার থাকে, আশেপাশে কোনো মানুষ নেই, নীরব একটা জায়গা। ইন্ট্রোভার্টদের সবচেয়ে প্রিয় জায়গা, তাদের কমফোর্ট জোন যেন এটা। হঠাৎই শুভ্রর ফোনটা শব্দ করে বেজে উঠল। শুভ্র ফোনটা পকেট থেকে বের করল। অপরিচিত নম্বর থেকে কল এসেছে। শুভ্রর কপাল কুঁচকে আসে। সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়েলি স্বর ভেসে এলো। দারুণ বেবি, একদম জোস। এত সুন্দর ভয়েস কেন তোমার? শুভ্র মাথাটা উঁচু করে সামনের বিল্ডিংটা দেখতে লাগলো। তার মানে উৎসাহ শুনেছে পুরো গানটা। সে তো এত জোরেও গায়নি। তার ভাবনার মাঝেই উৎসাহ বলল, বেবি, একটা গান গাও না প্লিজ। শুভ্র মৃদু ধমক দিল। চুপ করো বেয়াদব মেয়ে, কোন দিক থেকে আমাকে বেবি লাগে? হ্যাঁ, তোমার থেকে কত বড় জানো? নাকি বেবি মানে জানো না? বেবি মানে শিশু, বুঝছো? বই তো নেরও দেখো না মনে হয়। কয়েকদিন পর এইচএসসি দিবে যে মেয়ে, সে মেয়ে বেবি মানে জানে না? এই লজ্জা করো না তোমার? উৎসাহ বেকুব বনে গেল। এতটাও ইনোসেন্টও কেউ হয়? সে বলল, না গো, লজ্জা করে না। আমার লজ্জাগুলো তো তুমি তোমার জন্মের সময় নিয়ে চলে এসেছো। এতই যদি তোমার খারাপ লাগে তাহলে আমাকে কিছু লজ্জা ধার দাও, প্রমিস। বিয়ের রাতে তোমাকে আবার দিয়ে দেব। হ্যালো হ্যালো। উৎসাহ খেয়াল করলো যে শুভ্র কল কেটে দিয়েছে। মৃদু আওয়াজ ভেসে এলো কানে। শুভ্র ব্যালকনি দরজা আটকে ভেতরে চলে গিয়েছে। উৎসাহ জোরে জোরে হাসতে লাগলো। ওরে আমার লাজুক সোনা রে, বিয়ের রাতে নাকি জামাইরা বউদের লজ্জা ভাঙায়। আমাদের বেলায় তো উল্টো হবে বলে মনে হচ্ছে। ইস, ছিঙ্কুট আমার। উৎসাহ একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। তারপরে আবার হাসতে লাগলো। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো। তখন হাসি মিলিয়ে গেল তার। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মেয়েটার। হাত কাঁপছে রীতিমতো। কেমন আছো ডার্লিং? শুনলাম তোমার নাকি বড্ড প্রেম প্রেম ভাব জেগেছে। উৎসাহ এই নিয়ে 50 বারের মতো মেসেজটা পড়ল। তার কিছুতেই মাথায় আসছে না যে মেয়েটা তার ফোন নাম্বার পেল কি করে। তখন হঠাৎ আরেকটা মেসেজ এলো। উৎসাহ বিছানায় শুয়েছিল। মেসেজটা থেকে উঠে বসলো সে। কপালে ঘামের দেখা দিল। তখন আরেকটা মেসেজ আসলো। ভয় পেও না, মজা করছি আমি। তবে বয়সটা তোমার পড়াশোনা করার। আর যদি দেখি তুমি ওই ছেলের পেছনে ঘুরেছ, তাহলে সত্যি তোমার বাবাকে বলতে বাধ্য হব সুইটহার্ট। তোমার নাম্বার পেয়েছি যেহেতু, তোমার বাবার নাম্বার পাও মুশকিল হবে না। টেক কেয়ার ডার্লিং। উৎসাহ একটা শুকনো ঢোক গেল। তার বাবা মা জানলে তো সে শেষ একদম। উৎসাহ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। উঠে গিয়ে জানালার কাছে গেল। শুভ্রর ঘরের আলো নেভানো। ঘুমিয়ে গিয়েছে বোধহয়। ছেলেটা এত লাজুক কেন উৎসাহ বুঝে আসে না। কি এমন হতো যদি এই লজ্জাটা তার থাকতো? উৎসাহ রুমের লাইট অফ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। সামনে তার এইচএসসি পরীক্ষা। এবার একটু পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। অনেক তো ভণ্ডামি হলো।
শুভ্রও তো ইগনোর করা শুরু করেছে। ভাগ্যের উপর ছেড়ে দিবে এবার সে। শুভ্র যদি তার ভাগ্যে থাকে তবে নিশ্চয়ই তার হবে, আর না থাকলে থাকবে না মানে? ও থাকবে না, ওর বাপ থাকবে। না, ওর বাপ কেন থাকবে? থুর, বিয়ে তো এই শুভ্র ইয়ামিনকেই করব, সাথে একটা ক্রিকেট টিমও বানাবো। এতটা লজ্জা কিভাবে থাকতে পারে একটা মানুষের মাঝে? বাল, আমার মাঝে থাকলে তাও একটা কথা ছিল। শুভ্র যদি আমার মতো হতো তাহলে ওর প্রত্যেকটা কথায় আর কাজে আমি বলতে পারতাম যে উনি আমার সাথে এমন করেন কেন। কতই না সুন্দর হতো, কিউট কাপল। এখন তো মনে হচ্ছে উল্টো হয়ে গিয়েছে সব। একটা মানুষ এতটা ইনোসেন্ট কি করে হয়? ঘোড়ার পাসা একটা, থুর। উৎসাহ আর 7-5 না বলে চোখ জোড়া বন্ধ করে নিল। ঘুমাতে এখন হবে তার। মটকা গরম হয়ে গিয়েছে তার। সুন্দর স্নিগ্ধ একটা সকাল, রোদের আলোয় চারদিক ঝলমল করছে। সবই ঠিক ছিল, কিন্তু বারান্দায় কাকটা কাকা না করলেও পারত। উৎসার মটকা গরম হয়ে গেল। উঠে বসল সে, চোখ ঘুমে বন্ধ হয়ে আসতেও চেহারায় রাগ স্পষ্ট। কালকে রাতে ঘুম আসতে আসতে অনেক দেরি হয়েছে তার। কিছুতেই যেন ঘুম আসতে চাইছিল না। শেষে একটা আহট দেখল, আলহামদুলিল্লাহ ঘুম এসেছে। মানে ঘুমের পুতিনের ঘরে ধুতির সহ এসেছে। আবার এত গরমের মাঝে কাঁথাটা পর্যন্ত নিয়ে ঘুমিয়েছে। উৎসাহ রেগে উঠে দাঁড়ালো, মেজাজ তুঙ্গে তার। কি পেয়েছেটা কি এই কাকটা? ওর বাপের বাড়ি এটা। উৎসাহ রেগে ব্যালকনির কাছে গিয়ে কাকটার দিকে তাকালো। এখনও কাকা করছে। উৎসার চোখ আগুন জ্বলছে এখন। রাগে শরীরটা কাঁপছে তার। সকাল সকাল এমন কাকা শব্দ কার ভালো লাগে? উৎসাহ চোখ বন্ধ করে নিল। প্রচুর রাগ হচ্ছে তার। হঠাৎই সে কা 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 কা, তোর বালের কাকা। তোর কাকার খেতায় আগুন। তোর নানির, তোর এই বালের কাকার রঙ্গ করার জায়গা এটা? হ্যাঁ, কাকা করার কম্পিটিশন চলছে এখানে? ওই, তোর বাপের তৈরি বাড়ি এটা? তোর বউকে গিয়ে শোনা এই কাকা, সারা বাঙ্গির কাউয়া। উৎসাহ কথাগুলো এক নাগারে বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আশ্চর্যের বিষয়, কাকটাও তাও যায়নি। উৎসাহের রাগ বেড়ে গেল এতে। তার রাগকে আরও বাড়িয়ে দিতে কাকটা তার ব্যালকনিতে পটি করে আবার কাকা করতে করতে চলে গেল, যেন কাকটা রিভেঞ্জ নিল। উৎসাহ খেপে গিয়ে বলল, হ হ, তোর নানি পরিষ্কার করবো এইটা। এটা কি টয়লেট করার জায়গা? হাদারাম কোথাকার। এখন আমি তোর বাসায় গিয়ে পটি করে আসি, দেখ কেমন লাগে। অবশ্য তোর যে বাসা, আমার পটিরও জায়গা হবে না। সকাল সকাল মটকাটা খারাপ না করলে যেন হয় না। তোর পাশায় আল্লাহর গজব পড়বে তোকে। উৎসাহ হঠাৎ কারো হাসির শব্দে থেমে গেল। রাগের জায়গায় বিস্ময়রা ঘিরে ধরল এবার। কপাল কুঁচকে নিচে রাস্তার দিকে তাকালো। রাগের মাথায় ভুলে গিয়েছিল যে তার কথাগুলো পথচারীরাও শুনতে পারবে। খেয়েছে রে, কিন্তু এটা কে? ওই ছেলেটাকে না চিনলেও পাশের ছেলেটাকে সে ঠিকই চিনল। শুভ্র তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উৎসাহ মেকি হাসল, হাত দিয়ে হাই দিল তাকে। শুভ্র তা পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। তারপর পেছন হাসতে থাকা ছেলেটাকে বলল, নির্জন, তুই কি আসবি নাকি রাস্তায় থাকবি? নির্জন হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। অনেকক্ষণ লাগলো তার হাসি থামতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে এখন সে, আবার হেসে ফেলছে। উৎসার এই প্রথম লজ্জা লাগছে। সে মাথা নিচু করে রাখলো, কিন্তু ছেলেটাকে শুভ্রর বন্ধু নাকি? তাহলে তো মান সম্মান গেল তার। নির্জন হাসি থামাচ্ছে, আবার হেসে ফেলছে। হঠাৎ একটা মেয়ে এসে তার সামনে 100 টাকার নোট রেখে বলল, জীবনে কাউকে ভিক্ষা দেইনি, আপনাকে দিলাম, কজ বাপের জন্মে এত হ্যান্ডসাম ভিক্ষুক দেখিনি। ভালো থাকবেন। মেয়েটা কথাগুলো বলেই চলে গেল না ঠিক সে উৎসাদের বাড়িতে প্রবেশ করলো। নির্জন বোকা বনে গেল। 100 টাকার নোটটা উঠিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো। যার গুলশান 3টা ফ্ল্যাট আছে, ধানমন্ডি একটা বাড়ি আছে, তাকে কিনা একটা মেয়ে 100 টাকা ভিক্ষা দিল। এত বড় অপমান! এই মেয়েকে সে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। এত সুন্দর মেয়ে কি ছাড়া যায় নাকি? আমি বাবা ওসব উপন্যাসের মতো প্রতিশোধ নিব না। সেই তো শেষে বিয়েই করে, আমি একদম প্রথমেই বিয়ে করে ফেলবো। ইস, আমাকে হ্যান্ডসাম বলেছে রে, চলোই যা কি গো। শুভ্র নির্জনকে বিড়বিড় করতে দেখে ওর সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, এরকম বসে থাকলে মানুষ তোকে ভিখারিই ভাববে। এই, তুই ভ্যাটকাচ্ছিস কেন এভাবে? নির্জন দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। তারপর একগাল হেসে বলে উঠল, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। শুভ্র কপাল কোঁচকালো, উপরে ব্যালকনির দিকে তাকালো একবার। না, উৎসাহ তো নেই। নির্জন কি উৎসাহ প্রেমে পড়ল?
পড়লে পড়ুক তার আর কি, কিন্তু কেমন যেন ভেতরটা উথাল পাথাল করছে। কেন করছে এমন? এই মেয়ে ঘাট থেকে তো সে বেঁচে যায় আরও। শুভ্র বলে উঠল। কাকার প্রেমে পড়েছে? নির্জন লাজুক হাসল। ধর, তুইও না, কনফার্ম হলে তারপর বলবো। শুভ্র একটা ঢোক গেল, তারপর আবার উপরে ব্যালকনির দিকে তাকালো। নির্জন শুভ্রর হাত ধরে শুভ্রদের বাড়ির দিকে যেতে লাগলো। নির্জন আর শুভ্রর বন্ধুত্ব একেবারে ছোট্টবেলা থেকে। নির্জন পেশায় একজন ডাক্তার, দুইজন দুই রকম পেশায় যাওয়ায় কয়েকটা বছর একে অপরের সাথে দেখা করতে পারেনি, তবে ফোনে যোগাযোগ হতো। শুভ্র ঠিক যতটা ইন্ট্রোভার্ট, নির্জন ঠিক ততটা এক্সট্রোভার্ট। আজ এতগুলো বছর পর দুই বন্ধু আবার এক হয়েছে। নির্জন ঠিক করেছে কিছুদিন থাকবে শুভ্রদের বাসায়, তাই এখানে আসা। ইয়ার কি হ্যান্ডসাম ভিক্ষুক! বিশ্বাস কর ভাই, মাথায় সমস্যা না থাকলে আমি বিয়েই করে ফেলতাম। উৎসাহ ভ্রু কুচকে বলল। আমাদের এখানে? তুই শিওর? আমি তো দেখিনি কখনো। প্রিয়া বলে উঠল। আরে হ্যাঁ রে ভাই, একটু আগেই বসেছিল তোদের বাড়ির সামনে। উৎসাহ একটু আগের ঘটনা মনে করার চেষ্টা করল। মনে পড়তেই কপাল চাপড়ে বলল। আরে গাধি রে, উনি ভিখারি হবেন কেন? উনি হয়তো শুভ্রর বন্ধু। উৎসাহ একটু আগের ঘটে যাওয়া ঘটনার রূপী অঘটনটা প্রিয়াকে বলল। প্রিয়া থম মেরে কিছুক্ষণ উৎসাহের দিকে তাকিয়ে রইল, তারপর জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল। ইয়ার সিরিয়াসলি, কাকটা তোর থেকে রিভেঞ্জ নিয়েছে। এই এক মিনিট। উৎসাহ বিরক্ত হয়ে বলল। কি? প্রিয়া হাসি মুখে বলে উঠল। এই তার মানে উনি ভিখারি নন? উৎসাহ বলল। না। প্রিয়া হঠাৎ বিছানা থেকে নেমে ডান্স করতে লাগলো। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। উৎসাহ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল, তারপর বলল। আমাদের মেবি গ্রুপ স্টাডি করার কথা। প্রিয়া তাও ডান্স করছে। হঠাৎ তখন উর্মি বেগম খাবারের ট্রে নিয়ে এলেন। প্রিয়াকে এভাবে গান গেয়ে নাচতে দেখে বললেন। আজকাল বইয়ের মধ্যে লুঙ্গি ড্যান্স কিভাবে করতে হয় সেসবও লেখা আছে বুঝি? প্রিয়া ভয় পেয়ে লাফিয়ে উঠল, বুকে থুতু দিয়ে মেকি হেসে বলল। মানে না আন্টি, আসলে খুবই টাফ একটা ম্যাথ সলভ করে ফেলেছি, তাই ডান্স করছিলাম। উর্মি বেগম ট্রেটা টেবিলে রাখলেন, তারপর বললেন। আমি এখন কিছুই বলবো না, শুধু রেজাল্টটা দেখব। খারাপ রেজাল্ট করে দেখ দুটোতে একবার, তারপর বুঝাবো। দুজনেই মুখে চুপসে গেল। উৎসাহ রাগেই চোখে প্রিয়ার দিকে তাকালো। উর্মি বেগম তা দেখে বললেন। ওকে চোখ রাঙাচ্ছিস কেন তুই? ও তো তাও টেস্টে এ গ্রেড পেয়েছে, তুই কি করেছিস? উৎসাহ বলে উঠল। টিউশনের টিচার ছিল না, ভুলে গেলে নাকি? উর্মি বেগম কিছু বললেন না, আর যাওয়ার আগে শুধু বললেন। আমি শুধু রেজাল্টটা দেখব। উৎসাহ মুখ ভেঙচি কাটলো একটা। A+ মনে হয় হাতের মোয়া। প্রিয়ার দিকে তাকাতেই ও দাঁত কেলালো। উৎসাহ তা দেখে বলল। আরো লুঙ্গি ডান্স দে। নির্জন তখন থেকে এই গান গিয়ে চলেছে। শুভ্র তা দেখে বলল। কোন মেয়ে বলবি তো? নির্জন ফোন স্ক্রল করতে করতে বলল। কনফার্ম হওয়ার পরে বলবো। শুভ্র ধৈর্য হারিয়ে বলল। বল না বাল, ওইবার মেয়ে নাকি? শুভ্র পাশের উৎসাদের বিল্ডিংটা উদ্দেশ্য করে বলল। নির্জন তখন খেয়াল করেছে যে ওই মেয়েটা ওই বিল্ডিংয়েই গিয়েছে, তাই সে বলল। হ্যাঁ, কিন্তু তুই বুঝলি কি করে? শুভ্রর কেমন যেন লাগলো কথাটা শুনে। হৃদস্পন্দন কেমন যেন বেড়ে গেছে বলে মনে হচ্ছে। উৎসাহ আর নির্জনের একসাথে কিছু চিত্র তার কল্পনায় ভেসে উঠল। তার মানতে কেন কষ্ট হচ্ছে? তার তো খুশি হওয়ার কথা যে ফাইনালি মেয়েটা তার ঘাট থেকে নেমেছে, কিন্তু সে কেন খুশি হতে পারছে না? মনটা খচখচ করছে কেন তার। যদি রাত পোহালে শোনা যেত শুভ্র আমার জামাই, তবে আমি বানাতাম এক ক্রিকেট টিম। হাই রে ক্রিকেট টিম। এই গান শুনলে তোমার পিঠে পড়তো ধিম ধিম, হায়রে ধিম ধিম। উৎসাহ চমকে উঠল পুরো। উৎসাহ আজকে নিজের হাতে মাংস রান্না করেছে, সেটাই মূলত শুভ্রকে দিতে এসেছিল। রান্নাঘরে মাংসটা রাখতে রাখতেই মূলত গানটা গাইছিল। এই সময় তো শুভ্র বাসায় থাকে না, তাহলে গানটা গাইল কে? উৎসাহ তরাক গতিতে পেছনে ঘুরল। ছেলেটাকে চিনতে তেমন অসুবিধা হলো না। সেদিন শুভ্রর সাথে দেখেছিল, আবার তার মান সম্মানও ফালুদা হয়েছিল এই ছেলের সামনে। কিন্তু এখানে কি করে? উৎসাহকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে নির্জন বলল। হাই, তুমি কিন্তু দারুণ গান গাও। আমি কে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে মনে। ওয়েল, আমি বলে দিচ্ছি, আই এম নির্জন নীল মাহমুদ। ইউ ক্যান কল মি নির্জন। আমি শুভ্রর জানকে জিগার দোস্ত হই। উৎসাহ একগাল হেসে বলল।
ও আচ্ছা আচ্ছা, আপনি সেই নির্জন। আমি কাকিমার কাছে শুনেছি আপনার কথা। আমি হচ্ছি মেহেরিন উৎসা, সম্পর্কে প্রতিবেশী। কথাটা বলেই ফিক করে হেসে ফেলল সে। নির্জন বলল, গানটা কিন্তু সেই ছিল। আমি তো বলবো ক্রিকেট টিমের সাথে ফুটবল টিমও বানাও। উৎসাহ দ্বিতীয়বারের মতো লজ্জা পেল। ইস, কি ভাবছে এখন এই লোক? নিশ্চয়ই ভাবছে যে মেয়েটা অনেক নির্লজ্জ। নির্জন বলে উঠল, আরে চিল, এতে লজ্জা পাওয়ার কি আছে? ফ্রেন্ডের মতো ভাবতে পারো আমাকে। উৎসাহ মৃদু হাসল। নির্জন বলল, আচ্ছা, যেহেতু ফ্রেন্ড হয়েই গেলাম, তাহলে একটা সিক্রেট বলি তোমাকে। উৎসাহ কপাল কোঁচকাল। নির্জন লাজুক হেসে বলল, আমার না তোমার বোনকে অনেক ভালো লাগছে। শালি হবে আমার? উৎসাহ ভ্যাবাচেকা খেয়ে গেল। তার তো কোনো বোন নেই। উৎসাহ বলল, কিন্তু আমার তো কোনো বোন নেই। নির্জন যেন আকাশ থেকে পড়ল। আরে ওই যে গতকালকে তোমাদের বাসায় তো ঢুকতে দেখলাম মেয়েটাকে। উৎসাহ ভাবতে লাগলো গতকালকের কথা। ভাবতেই ধরে ফেলল। তারপর বলল, ও আচ্ছা, প্রিয়ার কথা বলছেন। ও তো আমার ফ্রেন্ড। নির্জনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নামের মতো সুন্দর তোমার বান্ধবী। এই উৎসাহ, তোমার এই অবলা বন্ধুর সাথে ওই কিউট বান্ধবীর সেটিংটা করিয়ে দাও না। উৎসাহ ফিক করে হেসে ফেলল। প্রিয়া তো এমনিতেই নির্জনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, প্রিয়া তো এমন অনেকজনের ওপরেই ক্রাশ খেয়েছে। সিরিয়াস তো কখনোই হয়নি এই মেয়ে। উৎসাহ বলল, ট্রাই করতে পারি। নির্জন খুশি হয়ে উৎসার গাল ধরে বলে উঠল, থ্যাংক ইউ কিউটি ভাই। শুভ্রটা তো একটা গাধা। এত কিউট একটা মেয়েকে এখনো বউ বানাতে পারলো না। আমি হলে কবেই বিয়ে করে বাচ্চা। তুমি এখানে কি করছো? হঠাৎ কারো এমন গম্ভীর স্বরে দুজনেই হকচকিয়ে গেল। পেছন ঘুরে তাকাতেই শুভ্রকে দেখতে পেল তারা। নির্জন বলে উঠল, কিরে, তুই এত তাড়াতাড়ি চলে এলি? প্লিজ বলিস না যে আমার জন্য তাড়াতাড়ি এসেছিস, কারণ তোর মতো কাজ পাগল ছেলে এটা কোনোদিনও করবে না। শুভ্র সেসব কথা পাত্তা না দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে এগিয়ে এসে উৎসার উদ্দেশ্যে বলল। তোমাকে একটা প্রশ্ন করেছি আমি। উৎসাহ দাঁত কেলিয়ে বলল, তোমার জন্য মাংস রান্না করেছিলাম। শুভ্র গম্ভীর স্বরে বলল, আমি বলেছি রান্না করতে? সে তো তুমি কত কিছুই বলো না, তাই বলে কি আমি করি না? শুভ্র বলল। তোমার মতো নির্লজ্জ মেয়ে দুটো দেখি না আমি। উৎসাহ দাঁত কেলিয়ে বলল, সে তো তোমার মতো লজ্জাপোতাও আমি দুটো দেখিনি। নির্জন ভাইকে দেখেও তো কিছু শিখতে পারো। নির্জন বলল। হ্যাঁ, কিছু শিখ আমার থেকে, বুঝলি? শুভ্রর কেন জানি অনেক রাগ হলো। নির্জনের থেকে শিখতে বলল তাকে। কই, এই কদিন তো শুভ্র যেমন ছিল তেমনই ভালো লাগতো এই মেয়ের। তাহলে আজ কেন বলল নির্জনের থেকে শিখতে? শুভ্র রাগে হনহন করে উপরে চলে গেল। উৎসাহ সেদিকে তাকিয়ে বলল, কি হলো বলুন তো হঠাৎ? নির্জন উৎসাহের দিকে তাকালো। উৎসাহ নির্জনের দিকে তাকালো। তারপরেই দুইজন শয়তানি মার্কা হাসি দিল। আরে ইয়ার, মেয়েটা এত ভালো কেন রে? ইস, কি কিউট। পুরো দিলে গিয়ে লেগেছে যখন আমার দিকে তাকিয়েছিল। শুভ্র রাগ হচ্ছে প্রচুর। কেন হচ্ছে জানা নেই। ফোনটা এত জোরে চেপে ধরে রেখেছে যেন হাতের ভেতর ফোন ঢুকিয়ে ফেলবে একদম। নির্জন খেয়াল করলো ব্যাপারটা। আগুনে ঘি ঢালতে বলল, এই শুভ্র, উৎসের সাথে আমার সেটিংটা করিয়ে দে না প্লিজ বন্ধু, প্লিজ। শুভ্র অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করলো। মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো সে। মৃদু হেসে রাগটাকে চাপা দিয়ে বলল, তুই এর থেকে বেটার ডিজার্ভ করিস। ও কি তোর কোন অ্যাঙ্গেলে মেয়ে মনে হয়? কেমন ছেলেদের মতো হাবভাব। নির্জন বলল, ধুর, রূপ দেখে কি ভালোবাসা হয়? আমি তোর মনটাকে ভালোবেসে ফেলেছি। আর এমনিতে ওকে অনেক কিউট লাগে অমনভাবে। ইস, যখন লজ্জা পায় তখন আরও বেশি। নির্জনের কথার মাঝেই শুভ্র বলে উঠল, এই কি বললি? লজ্জা আর উৎসাহ? কথাটা বলেই শুভ্র জোরে জোরে হাসতে লাগলো। নির্জন বাঁকা হাসল। আর একটু জ্বালানো যাক ব্যাটাকে। নির্জন বলল, ও মা, কি বলিস তুই? আমি তো যতবার ওর সামনে যাই ততবারও লজ্জায় লাল হয়ে যায়, একদম টমেটোর মতো। ইস, আমার পার্সোনাল টমেটোটা। শুভ্রর হাসি পেল তৎক্ষণাৎ। উৎসাহ লজ্জা পেয়েছে, তাও নির্জনের সামনে যাওয়ায়। কই, কখনো তো শুভ্রকে দেখে লজ্জা পায়নি। অবশ্য শুভ্র নিজেই তো লাজুক। কিন্তু কথাটা সেটা না। এই মেয়ের লজ্জা জিনিসটা যায় আদেও? আচ্ছা, উৎসাহ লজ্জা পেলে কেমন দেখায়? শুভ্র তো আজ অবধি দেখেনি, অথচ নির্জন গতকালকে এসে আজকেই দেখে ফেলল। শুভ্রর কপালে ঘাম জমেছে। কিছু একটা ভাবছে সে। আচ্ছা, উৎসাহ যদি নির্জনকে বিয়ে করে তাহলে তো তারই ভালো। আর অমনভাবে ইফটিজিংও করতে। এই 1 মিনিট, আজকে সকালে তো আসেনি উৎসাহ।
এক রাতেই এত পরিবর্তন হয়ে গেল মেয়েটার। নির্জন শুভ্রকে এত গভীর চিন্তায় দেখে ঠোঁট চেপে হাসতে লাগলো। যাক, প্ল্যান কাজে লেগেছে। এবার শুভ্র বাবা জীবন নিজের মনের কথা না বলে যাবে কোথায়? একটা বিড়ালও যদি 3 দিন সাথে সাথে ঘুরতে থাকে তার প্রতি মায়া লাগে। আর উৎসাহ তো আস্তম মানুষ, উৎসার প্রতি ফিলিংস নেই বললেই হবে। এবার যাবে কোথায় চান্দু? আরে তাহলে আর বলছি কি, ওনার মতো ভালো মানুষ দুটো নেই রে। উৎসার কথা শুনে প্রিয়া খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বলছিস? ইস রে, আমার 100 নম্বর ক্রাশ এতটা ভালো, বিশ্বাসই হচ্ছে না। উৎসাহ থমকে গেল। 100 নম্বর ক্রাশ? নির্জন শুনলে তো হার্ট অ্যাটাক করবে। উৎসাহ গলা খাকারি দিয়ে বলল, ওই মানে যাই হোক, এনাকে নিয়ে একটু সিরিয়াস হলেও তো পারিস। এই প্রথম তোর কোনো ক্রাশকে আমার কাছে পারফেক্ট লেগেছে, বাকিগুলো তো কেমন গাঁজাখোরের মতো। প্রিয়া বলে উঠল, আমার ক্রাশদের সম্পর্কে কোনো বাজে কথা নয়, বললে শুভ্র ভাইয়াকেও নিজের ক্রাশের তালিকায় নিয়ে আসবো। উৎসাহ তেতে উঠে বলল, এই কি বললি? মারবো এখানে, ধোয়া বের হবে ওখানে। প্রিয়া বলল, হ্যাঁ, বয়ে গেছে আমার অমন লাজুক ছেলের উপর ক্রাশ খেতে। অতটা লজ্জা তো আমি মেয়ে হয়েও পাই না। উৎসাহ নিজেকে ঠান্ডা করল, তারপর নরম স্বরে বলল, আমার হবু জামাই আমি বুঝে নেব। তোকে যেটা বলছিলাম আমি, নির্জন ভাইয়া মানুষটা অনেক ভালো, একদম ভালোর ভালো। উনি এতটাই ভালো যে মানে তোকে কিভাবে বোঝায়, মানে আসলে তুই বিয়ে করে নি নির্জন ভাইকে, তাহলে বুঝতে পারবি। প্রিয়া বোকা বনে গেল। একটু বেশি হয়ে গেল না? প্রশংসা করবি ভালো কথা, তাই বলে এভাবে? বিয়ে করে বুঝতে হবে যে লোকটা কত ভালো। প্রিয়া বলল, আমি বুঝেছি তো ভাই যে উনি অনেক ভালো, তাই বলে বিয়ে কেন করতে হবে? এমনিতেও আমার সব ক্রাশই ঝাক্কাস, বুঝলি? উৎসাহ বলল, আরে না রে, উনি অনেক ভালো, এক কথায় মানে। প্রিয়ার এবার রাগ হলো, সে বলল, বাল, বুঝেছি তো অনেক ভালো, আর এত বেশি ভালো হলে তুই বিয়ে করে নে না, আমাকে কেন করতে বলছিস? সে কি রে, তুই না গতকাল বললি যে ওনাকে বিয়ে করবি? সে তো আমি সবাইকেই বলি বিয়ে করব, তাই বলে কি সত্যি করতে হবে নাকি? সবাইকে করতে হবে না, নির্জন ভাইয়াকে কর। বড় লুকস প্লাস হ্যান্ডসাম, করে নে না ভাই। প্রিয়া বলল, অমন ছেলে থোড়ি আমার মতো কাইল্লা গরিবকে বিয়ে করবে। উৎসাহ যেন সুযোগ পেল, সে বলল, হ্যাঁ করবে। তোর সাথে আমি কথা বলিয়ে দিব বরং। জানো, নতুন জীবনের জন্য শুভকামনা। বাই। কথাগুলো বলে উৎসাহ কল কেটে দিল। প্রিয়া বোকা বনে গেল পুরো। তার মাথার ওপর দিয়ে গিয়েছে সব। ধুর, যা হবে কালকে দেখা যাবে। এখন সে ঘুমাবে, বাকি সব চলে যাক। ইয়েস, নির্জন ভাইয়ের সেটিং তো হয়েই যাবে এবার। আল্লাহ জানে আমারটার কি খবর। পূর্বাকাশে সূর্য উঁকি দিয়েছে সেই কখন। চারদিক সূর্যের আলোয় ঝলমল করছে। পাখিদের কিচিরমিচিরে চারদিক মুখরিত। অবশ্য মাঝে মাঝে গাড়ির প্যাপের শব্দ তো আছেই। শুভ্র আজকে এই প্রথম উৎসার জন্য অপেক্ষা করছে। হাত ঘড়ির দিকে তাকালো একবার। 10টা বেজে 20 মিনিট। 20 মিনিট ধরে সে দাঁড়িয়ে আছে, অথচ উৎসাহ আসেনি। শুকনো ঢোক গেল সে। উৎসাহ কি তবে আসবে না? আশ্চর্য তো, না আসলে তো তারই ভালো। সে তো এটাই চেয়েছিল। তাহলে সে অপেক্ষা করছে কেন? ভেতরটা কেন এমন উথাল পাথাল করছে? শুভ্র সামনের বাড়িটার দিকে তাকালো একবার, তারপর সামনের দিকে হাঁটা ধুলো। যেতে যেতে কয়েকবার পেছনে তাকালো। না, আসেনি সে। তার মন বারবার বলছে যেন আসুক, আজকে অন্তত দাঁড়িয়ে থাকুক, একটা বার হ্যান্ডসাম বলে ডাক দিক। সে জানে না তার মন কেন এটা চাইছে। হয়তো জানে কিন্তু মানতে চাইছে না। তা শেষবারের মতো একবার পেছনে তাকালো, চোখ বন্ধ করে আল্লাহকে বলল যেন একটা বার দেখা পায়। চোখ খুলতেই মুখে হাসি ফুটে উঠল তার। ওই তো উৎসাহ, কিন্তু তার দিকে একটাবার তাকালো না কেন? কাকে দেখে অমন হাসছে সে? একটু ভালো করে দেখতেই খেয়াল করলো, আর কেউ না নির্জনের সাথে হেসে হেসে কথা বলছে। কেন যেন ভালো লাগছে না তার এই দৃশ্যটা। দৃষ্টি সরিয়ে নিল সে, কিন্তু চোখ দুটো আবার চলে ওখানে। যেতেই চক্ষু চড়ক গাছ। হৃৎপিণ্ড থমকে গেল যাকে বলে। কি করছেটা কি ওরা? না, এটা করতে পারে না ওরা। উৎসাহ নির্জনকে ভালোবাসতে পারে না, না কিছুতেই পারে না। কিন্তু এটা কি করছে ওরা? শুভ্র শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। এটা হতে পারে না। নির্জন উৎসাহকে কিস। আর কিছু বলার আগে শুভ্র ধপাস করে পড়ে গেল। চোখ দুটো বন্ধ হওয়ার আগে খেয়াল করলো নির্জন আর উৎসাহ তার দিকেই ছুটে আসছে। আর কিছু দেখতে পেল না সে। সারাদিন উজ্জ্বলভাবে কিরণ দেওয়া সূর্যটা এখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে।
তারাগুলো মিটিমিটি করে দেখা দিচ্ছে। সারাদিন পর শুভ্রর এখন ধীরে ধীরে জ্ঞান ফিরছে। পিটপিট করে চোখ খুলল সে। পুরো রুমে কেমন বিদঘুটে অন্ধকার। কোনো রকমে উঠে বসল সে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে রুমের লাইট অন করতে গিয়েও করল না। জানালা দিয়ে বাহিরে তাকাতেই হতভম্ব হয়ে গেল। সামনের বাড়িটাতে কেমন সুন্দর করে লাইটিং করে সাজানো, বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। কিন্তু উৎসার তো কোনো ভাই বোন নেই। তবে কি শুভ্র ভেতরকার ধক করে উঠল। সে দ্রুত পায়ে নিচে নামলো। নামতেই তার মাকে চোখে পড়ল। আম্মু, আম্মু, উৎসাদের বাড়ি এত সাজানো কেন? শিউরি বেগম একগাল হেসে বললেন, ও মা, ভুলে গেলি নাকি? উৎসার নির্জনের বিয়ে না আজকে? বেশি কাজ পাগল হয়ে গেছিস তাই ভুলে যাচ্ছিস সব। আমি যাই বাবা, কত কাজ যে পড়ে আছে। শিউরি বেগম চলে গেলেন। শুভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। উৎসার বিয়ে আজকে, তাও নির্জনের সাথে। আর কখনো তাকে হ্যান্ডসাম বলে রাখবে না। সে অফিসে যাওয়ার জন্য বের হলে আর কেউ পেছন পেছন আসবে না। একটা শুকনো ঢোক গিল সে। না, এটা হতে পারে না। আমার ওই অসভ্য মেয়েটাকে চাই। উৎসা এমনটা করতে পারে না। শুভ্র দৌড়ে উৎসাদের বাড়িতে গেল। যেতেই কানে ভেসে এলো আলহামদুলিল্লাহ কথাটা। মানে কি, বিয়ে কি হয়ে গেল তবে? ওই তো উৎসা কেমন ঘোমটা দিয়ে বসে আছে। উৎসা কি তবে অন্য কারো হয়ে গেল? আজকের পর থেকে উৎসা আর তাকে বিরক্ত করবে না। শুভ্র জোরে চেঁচিয়ে উঠল। না, না। ধরফড়িয়ে উঠে বসল সে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। স্বপ্ন ছিল, হ্যাঁ স্বপ্ন ছিল। কিন্তু এ কি, তার রুম অন্ধকার কেন? স্বপ্ন কি সত্যিতে পরিণত হচ্ছে নাকি? শুভ্র দৌড়ে গেল জানালার নিকট। তার একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। না, বাড়িটা সাজানো নয়। হঠাৎই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল সে। নির্জন বলে উঠল, আরে আমি আমি নির্জন লাইটের সুইচ অন করলো। শুভ্র নির্জনকে একটাবার নিচ থেকে উপর পরখ করলো। না, বিয়ের সাজ নেই। নির্জন বিছানায় আয়েশ করে বসে বলল, কি রে, তখন বেহুশ হয়ে গেলি কেন? শুভ্র বিছানার একপাশে বসলো। তখনকার কথা মনে হতেই আত্মাটা ছ্যাদ করে উঠল। ভেতরটা ধরফর করছে তার। সে জিভ বাঁধিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তুই তখন এখানে উৎসার সাথে কি করছিলি রে? নির্জন একটা হাই দিয়ে বলল, কখন? আর ওই যে আমি যখন অজ্ঞান হলাম তার আগে। তুই যেন কখন অজ্ঞান হলি? শুভ্রর বিরক্তি লাগলো এবার। ইচ্ছে করে নির্জন এমন করছে সে এটা বেশ ভালোই বুঝলো। তাই রাগী চোখে তাকালো নির্জনের দিকে। নির্জন মেকি হেসে বলল, আসলে ওর চোখে কি যেন পড়েছিল, তাই সেটাই দেখছিলাম। শুভ্র টাসকি খেল। শুধুই তাহলে সে অজ্ঞান হলো? কি ভয়টাই না পেয়েছিল সে। কেন পেয়েছিল? না না, আর অনুভূতি চাপা দিয়ে লাভ নেই। ভালোবাসে সে উৎসাকে। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে সে। উৎসাহ শুধুই তার। নির্জন হঠাৎ বলল, ভাবছি বাসায় ওর কথা বলবো, বুঝলি? শুভ্রর আত্মাটা আবার ছ্যাদ করে উঠল। শুভ্র বলল, না। না কেন? শুভ্র একটা শুকনো ঢোক গিরে বলল, তুই ওর থেকে বেটার ডিজার্ভ করিস। আঙ্কেল আন্টির ওকে পছন্দ হবে না। কেমন ছেলেদের মতন ঘাড় পর্যন্ত। হ্যাঁ, ভালো কথা বলেছিস। তুই যে বললি ওর ঘাড় পর্যন্ত চুল, ওর তো দেখলাম পিঠ পর্যন্ত চুল। বেশ ভালো বড়ই তো। আই থিঙ্ক তুই কখনো ওকে ঠিক করে দেখিসই নি। শুভ্র চমকে গেল জানো। উৎসার চুল বড় হলো কবে? অবশ্য নির্জন ঠিকই বলেছে, সে তো কোনোদিনও খেয়ালই করেনি। গত বছর মেবি দেখেছিস ঘাড় পর্যন্ত চুল। সে কত বড় চুল, তো এতদিনে নিশ্চয়ই বড় হয়েছে। স্বাভাবিক সেটা। ধুর। নির্জন বলল, আর কতদিন সিঙ্গেল থাকবো ইয়ার? এবার বিয়ে করবই আমি। ওর কথা আমি আজই বাসায় জানাবো, এখনই জানাবো। শুভ্র অনেক কষ্টে নিজেকে সামনে বলল, উৎসাহ তোকে ভালোবাসে? নির্জন বলল, না বাসলেই বাকি, অ্যারেঞ্জ ম্যারেজ হবে দরকার পড়লে। তারপরে এই লাজুক স্বরে বলল, অবশ্য আমার দিকে লাভ ম্যারেজ। নির্জন ফোন বের করেও কল করতে শুভ্র তড়িঘড়ি করে বলল, কিন্তু ও ম্যারিড। নির্জন ভ্রু কুচকালো। শুভ্রর দিকে তাকাতেই শুভ্র নাটকীয় ভঙ্গিতে বলল, সরি দোস্ত, আসলে আমার আর উৎসাহ জন্মের আগে থেকে বিয়ে ঠিক বলতে পারিস। মানে আসলে আয়, আমি তোকে বোঝাচ্ছি। নির্জনের আর ওসব শোনার দরকার আছে? তার প্ল্যান তো সাকসেসফুল হয়েই গিয়েছে। ইস, একটু লুঙ্গি ডান্স দিতে পারলে মন্দ হতো না। এদিকে শুভ্র বলছে,
বর্তমানে আসলে ওর পড়াশোনার জন্য ডিস্টার্ব না হয়, তাই আমি ওরকম নাটক করি। তা না হলে এমনিতে দেখিস না কেমন পেছনে পড়ে থাকে, তাই আর কি আমি একটু ইগনোর করার নাটক করি। তো এবার এইচএসসি দিলেই আমাদের বিয়ের ডেট ঠিক করা হবে। নির্জন আকাশ থেকে পড়ার ভঙ্গিতে বলল, কি বলিস তুই? হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগে বলবি তো কথাটা। তবা তবা। শুভ্র একটু হাসল, শুধু নির্জন বলল, দেখ ভাই, আমি জানি তুই ইন্ট্রোভার্ট, কিন্তু তাই বলে এমনটা করাও ঠিক না। নিজের ফিলিংস অল্প হলেও প্রকাশ করা উচিত। মেয়েদের হচ্ছে কোমল হৃদয়, যার থেকে বেশি কেয়ার ভালোবাসা পায় তার প্রতি ওরা দুর্বল হয়ে পড়ে। তুই যেমন করে ওকে ইগনোর করিস, কোনোদিন না আবার তোর প্রতি ওর ভালোবাসাটা ফুস হয়ে যায়। আজ আমি তোর বন্ধু বলে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি অন্য কেউ। শুভ্র সঙ্গে সঙ্গে বলে উঠল। না। নির্জন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ যেটা ভালো মনে করিস। কথাটা বলেই ও পাশের রুমে চলে গেল। গিয়ে দরজাটা লক করে এলোপাথারি ডান্স করতে লাগলো। হই বাল্লে বাল্লে, বিয়া রে বিয়া, শুভ্র উৎসার বিয়া। ঠিক করছে কে? নির্জল নীল। হই ঠিক করছে কে? নির্জন নীল। হঠাৎই তার রুমে কেউ নক করলো। ডান্স থামিয়ে ঠিকঠাক হয়ে দরজা খুলল। দেখলো শুভ্র দাঁড়িয়ে। নির্জন এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? শুভ্র ঠোঁটের কোণে হাসি। আমি মিস মেহেরিন উৎসা, শুভ্রর উড বি ওয়াইফ। অন্য কেউ হতে চাইলে হাতে তুলব নাইফ।